নতুন ফ্ল্যাটে বসে আছে মায়া আর অভিষেক। তাদের সামনে বসে খেলা করছে তাদের ছেলে বাবাই। কি যে ভালো লাগছে এই ফ্ল্যাটে এসে। ঠিকই বলেছ মায়া, আমারও খুব ভালো লাগছে। মানতেই হবে শ্বশুরমশাইয়ের পছন্দ আছে। সে তো বটেই, কার বাবা দেখতে হবে না? বিয়ের এত বছর পর একটু শান্তিতে থাকতে পারবো বাবা। না হলে যা পায়রার খোপের মধ্যে এত বছর কষ্ট করে থাকতে হয়েছে, কি যে বলবো। তা ঠিক, আমাদের বাড়িটা একটু ছোট বটে। কি বললে? ছোট? শুধু ছোট? দেশলাই বাক্সের চেয়েও ছোট ছোট দুটো ঘরের মধ্যে তো থাকতে বাজে বকো না তো। যাকগে, ওইসব কথা ভুলে এখন বরং এই বাড়িটা সাজিয়ে নাও সুন্দর করে। শ্বশুরমশাই তো সব ইম্পোর্টেড ফার্নিচার, টিভি, ফ্রিজ সবই দিয়েছেন। সে তো বুঝলাম, কিন্তু এত নতুন সব জিনিস সাজিয়ে কি লাভ? সেই তো তোমার মা এই সব কিছুর মাঝে ঘুরঘুর করে আমার চোখের শান্তি ধ্বংস করবে। অভিষেক এ কথা শুনে কোনো উত্তর দিল না। অভিষেককে চুপ করে বসে থাকতে দেখে আবার জাজিয়ে উঠল মায়া। কি গো, ভাবলে কিছু? কি মানে, কি ভাববো? ন্যাকা, ওই বুড়িকে তো এই বাড়িতে রাখা যাবে না। এই বাড়িতে আমাদের কিটি পার্টি হবে, তার উপর তোমার অফিসের বড় বড় মানুষরা আসবে। এত মান্যিগণ্যি লোকের মাঝে তোমার মা কতটা বেমানান বলো তো। না না অভিষেক, আর তোমার মাকে এখানে রাখা যাবে না। আমাদের স্ট্যাটাস ডাউন হয়ে যাবে ওই বুড়ি এখানে থাকলে। কিন্তু মাকে কোথায় পাঠাবো বলো? আমাদের বাড়িটা তো তোমার কথায় বেচে দিয়ে আমরা নতুন এই বাড়িতে এলাম। এখন মার কোথায় যাবে? আর তো মায়ের কোনো যাওয়ার জায়গাও নেই। ওসব আমি কিছু জানি না। তোমার মাকে এখানে রাখা যাবে না। বুড়ির তো এমনি বয়স হয়েছে, কয়েক বছর পর হয়তো বিছানায় পড়বে। তখন তোমার মায়ের নোংরা পরিষ্কার করবে কে? হ্যাঁ, তুমি তো নাচতে নাচতে অফিসে চলে যাবে, তখন তো সব আমার ঘরেই এসে পড়বে। শোনো, আমি আগে থেকে বলে রাখছি, আমি ওসব পারবো না। কিন্তু উপায়টা কি? সে তুমি খুঁজে বের করো, আর কোথাও না হলে কোনো গাছতলায় বসিয়ে রেখে এসো। এ কি বলছো মায়া? মা বাবা আমায় কত যত্নে বড় করেছে। বাবার মৃত্যুর পর আমি ছাড়া আর কেই বা আছে আমার মায়ের? আর সেই মাকে আমি গাছতলায় বসিয়ে রেখে আসবো? এই বেশি নাটক করো না তো। মা বাবা ঢং। বাপ তো ছিল একটা বেসরকারি কোম্পানির কেরানি, তাও যদি সরকারি চাকরি করতো তখন মানতাম। তখন না পেনশনের টাকা এলে তোমার মাকেও এই বাড়িতে থাকতে দিতাম। এখন তোমার মা আবর্জনা ছাড়া আর কিছু না। হ্যাঁ, বুঝেছো? ওদের কথাবার্তা চলতে থাকলো, কিন্তু ওরা কেউ খেয়াল করলো না ওদের এই সমস্ত কথা নিজের ঘর থেকে শুনতে পেলেন মাধবী দেবী। এই সমস্ত কথা শুনে তার চোখে জল আসলো। তুমি কি দিন দেখালে গো ভগবান! আমার দেবতুল্য স্বামী নিজের রক্ত জল করা উপার্জিত টাকা দিয়ে ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পড়ালেন, বড় করে ছেলের বিয়ে দিলেন। ওনার মৃত্যুর পর বাবাই হওয়ার সময় যখন ছেলেটার চাকরি চলে গেল, তখন একটা কেউ সাহায্যের হাত এগিয়ে দেয়নি। তখন আমি নিজে আমার গয়না বেচে সঞ্চিত অর্থ সব উজাড় করে দিয়েছিলাম। আর আজ তারাই আমার এই প্রতিদান দিচ্ছে। আমিও কত বোকা, ওদের কথা মতো স্বামীর ভিটেটাও বেচে দিলাম। এবার যে কি করব ভগবান! একদিন দুপুরে মাধবী দেবী বসে বসে বাবাইকে গল্প শোনাচ্ছিলেন। একদিন গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুরের মধ্যে ঝগড়া হচ্ছিল যে কে নিজের মা বাবাকে বেশি ভালোবাসে। তখন ওদের ঝগড়া শুনে মহাদেব ও দেবী পার্বতী বললেন যে ওনারা দুই ছেলেরই একটা পরীক্ষা নেবেন। ও মা, কি মজা! কি পরীক্ষা নিল গো ঠাম্মা? সে এক মজার পরীক্ষা। মহাদেব বলল, 7 বার এই পুরো জগৎ ঘুরে যে আগে আমাদের কাছে আসতে পারবে সেই এই পরীক্ষায় পাশ করবে। কার্তিক তো সঙ্গে সঙ্গে 7 বার জগৎ ঘুরে চলে এলো।
কিন্তু এসে দেখলো গণেশ আগেই মা বাবার কোলে বসে আছে। আসলে গণেশ কি করেছিল জানো দাদু ভাই? কার্তিক যখন জগৎ ঘুরছিল, গণেশ তখন 7 বার মা বাবার চারিদিকেই ঘুরে নিয়ে বলেছিল যে তার কাছে জগৎ মানেই তার মা বাবা। ব্যাস, কার্তিক হেরে গেল আর গণেশ জিতে গেল। মানে গণেশ বেশি ভালোবাসে মা বাবাকে? কিন্তু কেন ভালোবাসে? ও মা, মা বাবাকে তো সবাই ভালোবাসে। তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না? বাসি তো, কিন্তু মা বাবাও তো তোমাকে মা বলে ডাকে। কই, ওরা তো তোমায় ভালোবাসে না। মাধবী দেবীর বুকটা যন্ত্রণায় ফেটে গেল। নিজের চোখ মুছে বললেন, ওরা যাই করুক, তুমি কিন্তু তোমার মা বাবার মতো করবে না। সব সময় মা বাবার সেবা করবে, বুঝলে? আচ্ছা, আমি তাহলে গণেশের মতো হব, মা বাবার মতো হব না। মায়া এই কথাগুলো দূর থেকে শুনে ঘরে প্রবেশ করলো এবং চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমাদের জীবন নষ্ট করে শখ মেটেনি, হ্যাঁ এখন নাতিটার মাথা খাচ্ছেন। এ কি বলছো বৌমা? আর ন্যাকা সাজবেন না, হ্যাঁ? কই কই শুনছো? এদিকে এসো তো, দেখো তোমার মা তোমার ছেলেকে কি পাঠ পড়াচ্ছে। বউয়ের ডাক শুনে ছুটে ঘরে প্রবেশ করলো অভিষেক। কি হলো, এত হল্লা কিসের? দেখো দেখো, তোমার আদরের মা আমার ছেলেকে শেখাচ্ছে যে নিজের মা বাবার মতো একদম হবে না। কি সাহস শুধু ভাবো। মা, এসব সত্যি? খোকা, খোকা, আমার কথাটা শোন। আমি দাদু ভাইকে খারাপ কিছু শেখাইনি, আমি তো শুধু গল্প বলছিলাম। বাবাই সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমরা তোমরা ঠাম্মাকে এরকম করে বলছো কেন গো? ঠাম্মা তো আমায় তোমাদের ভালোবাসতে বলছিল। মায়া বাবাইয়ের হাত ধরে টেনে নিয়ে বলল, খুব বার বেড়েছে না তোমার? মুখে মুখে তর্ক, হ্যাঁ? কে শিখিয়েছে এগুলো? ঠাম্মা? খবরদার যদি আর এই ঘরে আসতে দেখেছি তোকে আমি। বৌমা, বৌমা, ওকে মারধর করো না বৌমা। ও বাচ্চা ছেলে, ও কি অত বোঝে? চুপ করুন আপনি, বুড়ি হাড় মাস জ্বালিয়ে খেলো আমার। আর তুমি শুনে রাখো, 2 দিনের মধ্যে যদি তোমার মাকে বিদায় না করতে পারো না, তাহলে আমি কিন্তু তোমার মাকে রাস্তায় বসে আসবো, এই বলে রাখলাম। ছেলেকে নিয়ে মায়া চলে গেল। অভিষেকও মাথা নিচু করে চলে গেল। মাধবী দেবী একা মাথা নিচু করে বসে বসে কাঁদতে থাকলেন। মায়া আর অভিষেক দুজনেই রুমে বসে আছে। এমন সময় ঘরে প্রবেশ করলেন মাধবী দেবী। মায়া তো তেলে বেগুনে জ্বলে উঠল। কি ব্যাপার, এরকম হুটহাট করে ঘুরে বেড়াচ্ছেন যে? আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেই শুনতে এলেন বুঝি? এ কি বলছো বৌমা? আমি তো দেখলাম তোমরা কথা বলছো না, তাই তো তোমাদের জরুরি কটা কথা বলতে এলাম। ও বাবা, তো আপনি বুঝি আড়ি পেতে কথা বলছে কিনা সেটা লক্ষ্য করেন? না না বৌমা, আমি তো... বেকার কথা রেখে যা বলতে এসেছো সেটা বলে বিদায় হও দেখি, আমরা একটু ব্যস্ত আছি। আসলে বাবা, আমি বলি কি, তোরা আমায় কোনো এক বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। এখানে একা একা আমার আর ভালো লাগে না। ওখানে সমবয়সী অনেক মানুষ পাবো, ওদের সঙ্গেই থেকে যাব বাকি জীবনটা। তোরা না হয় মাঝে মধ্যে গিয়ে আমার সঙ্গে দেখা করে আসিস। আনন্দে মায়া আর অভিষেকের চোখ জ্বলজ্বল করে উঠল। যে কাজ ওরা এতদিনে করতে পারছে না, সেই কাজ মাধবী দেবী নিজেই করে দিল। মায়া বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমরা ব্যবস্থা করছি, এবার আপনি যান। মাধবী দেবী চলে গেলেন। মায়া অভিষেকের কাছে গিয়ে ফিসফিস করে বলল, শোনো, তোমার মা যা বলছে তাই করো, কিন্তু বেশি বড় বৃদ্ধাশ্রমে যেও না, আবার ছোটখাটো কোথাও একটা গিয়ে মাকে ফেলে রেখে এসো। এককালীন টাকা দিয়ে আশ্রমে জানিয়ে দিও এই বুড়ির আর কোনো দায়িত্ব আমাদের নেই, ভালো মন্দ যাই হোক ওরা বুঝে নি, কেমন? সেই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবস্থা করছি। কিছুদিন
কিছুদিনের মধ্যেই অভিষেক মাকে নিয়ে বেরিয়ে পড়ল বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। তারপর বৃদ্ধাশ্রমে তার মাকে রেখে যখন ফিরে আসছিল তখন মাধবী দেবী চোখে জল নিয়ে বললেন, হ্যাঁ রে খোকা, আসবি তো মাঝে মাঝে। আমি আমি অপেক্ষায় থাকবো কিন্তু। উফ, আসবো আসবো আসবো, সময় মতো আসবো খন। আর শোনো, এখানে টেলিফোন আছে বলে আবার বারবার করে আমাকে ফোন করো না কিন্তু। না 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 বাবা, আমি তোকে ফোন করব না, তুই নিজেই সময় করে আসিস। দেখিস খোকা, বেশি অপেক্ষা করাস না যেন। বুড়ো মানুষ তো, কবে কখন কি হয় তা তো বলা যায় না। হ্যাঁ ঠিক আছে, যাও এখন, যাও নিজের মতো থাকো। মা, আমার রচনা লেখা শেষ, পড়ে শোনাবো? হ্যাঁ বাবা, শোনাও। আমার পরিবারে রয়েছে মা বাবা। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। আমার মা বাবাও আমায় খুব ভালোবাসে। মা বলে আমি যেন বড় হয়ে ডাক্তার হই। আমি তাই বড় হয়ে ডাক্তার হব। ডাক্তার হয়ে আমি সবার সেবা করব। তারপর আমি বড়লোক হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। এই বাবাই, এইসব তুই কি বলছিস? তুই আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবি? হ্যাঁ, আমিও তোমাদের ওখানেই রেখে আসব। তোকে এসব কে শেখাচ্ছে বাবাই? কেন? তোমরাও তো ঠাম্মাকে ওখানে রেখে এসেছো। কিন্তু তুই আমাদের রেখে এলে আমাদের তো কষ্ট হবে বাবা। তোমাদের কষ্ট হবে? হ্যাঁ বাবা, তখন তো আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, তখন তুই ছাড়া আমাদের তো আর কেউ থাকবে না বাবা। তার মানে কি ঠাম্মারও ওখানে গিয়ে কষ্ট হয়? ঠাম্মারও তো আমরা ছাড়া আর কেউ নেই। মায়া আর অভিষেক একে অপরের দিকে তাকালো। ওদের দুজনের চোখেই জল। এক রচনায় এই ছোট্ট শিশুটি যেন ওদের কত কিছু শিখিয়ে দিল। সত্যিই তো, ওদের সন্তান ওদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে ভেবে যদি ওদের এত কষ্ট হয়, তাহলে ওরা যে নিজের বাঘকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাহলে ওই বুড়ো মানুষটার কতই না যে কষ্ট হচ্ছে। মায়া অভিষেককে বলল, শুনছো, তুমি মাকে ফিরিয়ে নিয়ে এসো। আজ আমরা যা করব আমাদের সন্তানও তো তাই শিখবে, বলো? আমরা মাকে কত কষ্ট দিয়েছি বলো। সত্যি তো, আমি ছাড়া আমার মায়ের আর কেই বা আছে। সেদিন বৃদ্ধাশ্রমে যে দিয়ে এলাম, আর একবারও আমাদের সেই মানুষটার জন্য মন কাঁদলো না। ঠিক বলেছ, কি নিষ্ঠুর আমরা। আচ্ছা বাবা, আমায় একবার ঠাম্মার কাছে নিয়ে যাবে? আমার খুব মনে পড়ছে ঠাম্মার কথা। নিয়ে যাব বাবা, নিয়ে যাব। কাল আমরা সবাই মিলে গিয়ে তোমার ঠাম্মাকেই বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, কেমন? শুনছেন? শ্রীমতী মাধবী সেনগুপ্তের সঙ্গে দেখা করতে পারি? আমি ওনার ছেলে, ওনাকে নিতে এসেছি।
মাধবী দেবী? আপনি ওনার ছেলে? কিন্তু উনি তো আর বেঁচে নেই, কালই ওনার মৃত্যু হয়েছে। তবে কাল মারা যাওয়ার আগে উনি অনেকবার আপনার নাম নিয়েছিলেন, কিন্তু আমরা রেকর্ড চেক করে দেখলাম আপনি ওনাকে এককালীন টাকা দিয়ে ভর্তি করে গিয়েছেন আর বলে গিয়েছেন ওনার ভালো মন্দের দায় আর আপনি নেবেন না। তাই আমরা কাল আপনাকে আর কোনো খবর দিইনি। অভিষেক আর মায়া চুপ করে দাঁড়িয়ে থাকলো। মায়ার নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মানুষের কিছু কিছু স্মৃতি ভুলে কোনো ক্ষমা হয় না, সারা জীবন সেই ভুলের মাসুল গুনতে হয়। অভিষেকের মুখের সামনে ভেসে উঠল মায়ের সাথে কাটানো পুরনো স্মৃতি। মায়ের শেষ কথাগুলো কানে বাজতে থাকলো অভিষেকের। দেখিস খোকা, বেশি অপেক্ষা করাস না যেন। বুড়ো মানুষ তো, কবে কখন কি হয় তা তো বলা যায় না।